হলদি নদীর মোহনার কাছে অবস্থিত শহর হাতিনাথপুর একসময় খুব ব্যস্ত জাঁকজমকপূর্ণ বন্দর নগরী ছিল। কান পাতলে শোনা যেত জাহাজের আনাগোনা, ঢেউয়ের উচ্ছ্বাস, সামুদ্রিক পাখির কলতান। জমিয়ে বসত মাছের আড়ত। দূর থেকে দূরান্তরের মানুষেরা মাছ আমদানি করতে ভিড় জমাত। কিন্তু তা সবই এখন অতীতের স্মৃতি। জীবন যেমন হয় তেমনই এগিয়ে যায়, সময় কারো জন্য থামে না। বিগত কয়েক দশকে হলদি নদীতে চর জমায় জাহাজের যাওয়া আসা আর নেই। স্থানীয় বাসিন্দারা পেটের দায়ে অন্য শহরে বাসা বেঁধেছে। হাতিনাথপুরকে এক প্রকার সবাই ভুলে গেছে। শীতের সময় হাতিনাথপুর শ্মশান নগরী হয়ে ওঠে। মাঝে মধ্যেই দিনের আলো কুয়াশার চাদর ভেদ করে শহরের বুকে নামতে পারে না। এই সময় খুব প্রয়োজন না পড়লে কেউ বাড়ির বাইরে পা রাখে না। ঘরবাড়ি, রাস্তাঘাট ঘন কুয়াশায় ডুবে প্রেতপুরী হয়ে ওঠে। এমনই এক শীতের সকালে ধূসর রৌদ্রহীন কুয়াশা ভেদ করে একটা অ্যাম্বাসেডর গাড়ি বড় রাস্তা ধরে এগিয়ে যায় শহরের সবচেয়ে নিষিদ্ধ নির্জন উপকূলীয় অঞ্চলের দিকে। গাড়ির ভেতরে দুই বন্ধু কৃষাণ আর শঙ্খ নিজেদের মধ্যেই আলোচনায় মশগুল। চালকের আসনে কৃষাণ, তার ঠিক বাঁদিকে বসে আছে শঙ্খ। সে কুয়াশা জমা অস্বচ্ছ কাচের মধ্যে দিয়ে তাকিয়ে দূরের বাতিঘরটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এখনো সময় আছে, ভেবে নে। ভূত এসে যদি তোর গলা টিপে দেয় তাহলে কিন্তু তোর হবু বউকে আমাকেই বিয়ে করতে হবে। শালা শুয়োর, তোর তো শখ মন্দ নয়। কোথায় দীপশিখা কাশ্মীরের রোল আর আমি বগলের চুল। ওর পাশে তোর মতন রাজপুতুরকেই মানায় ভাই। তবে বউবাতের আগে কিন্তু ওই তোরই সুন্দরী বান্ধবী আছে না, আরে কি যেন নাম, হ্যাঁ হ্যাঁ সৃজা, ওর সাথে কিন্তু আমার সেটিংটা করে দিতে হবে বস। ওটা আমার মাস্তুতো বোন হয় রে শুয়োর। কেন রে শালা, আমাকে জামাইবাবু বলে ডাকতে লজ্জায় মাথা কাটা যাবে নাকি? না, সেরকম কিছু নয়। নয়তো কি? যাকে ছাড়ো সব। বিয়ের মার্কেটিং কত দূরে গেলো বল? প্রায় সব শেষের পথে। অফিসের ফ্রেন্ড সার্কেলে বিয়ের কার্ড দেওয়া শেষ। যে কটা পড়ে আছে সব দেশের বাড়ির আত্মীয় স্বজনদের কাছে যাবে। তাই তো তোকে সঙ্গে করে নিয়ে এলো। এই সুযোগে তোর হাতিনাথপুরটাও ঘোরা হয়ে যাবে। কি আছে এটা বলতো তোর এখানে? রাস্তাঘাটে কয়েকটা খাটের মড়াগুলো ঘুরে বেড়ায়, না আছে কোনো শপিং মল, না আছে কোনো সিনেমা হল। দুদিন ধরে খালি চর্বচস্য গিলছি আর পাছা তুলে ঘুমাচ্ছি। দেখার মধ্যে খালি আছে ওই রিভার সাইডে যাও রে, সিগারেট ফোঁকরে। এই তুই ছেড়ে কাজ তো এবার। এত জায়গা ছেড়ে এই ভুতুরে লাইট হাউসে কেন ঘুরতে নিয়ে যাচ্ছিস? এর অনেক পুরনো ইতিহাস আছে রে ভাই। যবে থেকে ঠিকঠাক জ্ঞান পড়েছে দেখছি হাতিনাথপুরের মানুষজন এটাকে এড়িয়ে চলে। কৃষাণ গাড়ির অ্যাক্সিলারেটরের প্যাডেলে পা রেখে বলে উঠল, এই পোড়া বাতিঘরে আছেটা কি যে হাতিনাথপুরের লোকজন এটাকে এড়িয়ে চলে? আমি সবসময় এটার ভিতরে কি আছে দেখতে চেয়েছি। এটার একটা অমোঘ আকর্ষণ আছে, তুই বুঝবি না। তুই এখানে বড় হোসনি। যদিও এর আগে আমি দুবার চেষ্টা করেছি, সবার নজর এড়িয়ে লুকিয়ে লুকিয়ে গেছি, কিন্তু ভিতরে ঢোকার সাহস ছিল না। প্রতিবার দরজার কাছে গিয়ে ফিরে ফিরে এসেছি। সে এক অদ্ভুত অস্বস্তিকর অনুভূতি, বুঝলি? প্রথমে তুই কিছুই বুঝতে পারবি না, কিন্তু যত সময় যাবে, যত তুই এটাকে নিয়ে ভাববি, বাতিঘরটা তোর উপর ভর করবে, ফিসফিসিয়ে ডাকবে। কৃষাণ স্টিয়ারিং হাতে অবিশ্বাসের দৃষ্টিতে একবার তাকালো শঙ্খের দিকে। শঙ্খর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে বলতে থাকে, বুঝলি তো, যতক্ষণ বাতিঘরের সামনে দাঁড়িয়েছিলাম, ভয়, ঘৃণা, অস্বস্তি সবকিছু মিলেমিশে এক অসহনীয় অনুভূতি হয়ে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমার বিশ্বাস হাতিনাথপুর গড়ে ওঠার অনেক আগে থেকে ওটা এখানে আছে। আমার বড় কাকাও এটা নিয়ে ভীষণ ফ্যাসিনেট করত। যখন আমি স্কুলে পড়ি
তখন আমি দুবার তাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। কৃষাণের ভ্রু কুঞ্চিত হয়ে চোখ দুটো ছোট হয়ে আসে। সে শঙ্খের কথায় সায় দিয়ে বলে, তোর কাকা কি বলেছিল? শঙ্খ তার সিটে বসে একটা সিগারেট জ্বালাতে গিয়েও জ্বালালো না। কিছু সময় চুপচাপ বসে রইল, স্মৃতি হাতড়ে কাকার কথাগুলোই গুছিয়ে নিচ্ছিল। ততক্ষণে কৃষাণ গাড়িটা নিয়ে শহরের বড় রাস্তা ছেড়ে একটি বাঁক নিয়ে হলদি নদীর ধার বরাবর এগিয়ে যাওয়ার রাস্তায় উঠল। জোয়ারের জলে পুষ্ট হয়ে নদী হুঙ্কার দিচ্ছে। মাতাল হাওয়ার জন্য নদীর তীরে কুয়াশার প্রকোপ তেমন একটা নেই। আমার কাকা বিয়ে থা করেন। আমি ছিলাম কাকা অন্তঃপ্রাণ। ডকইয়ার্ডে কাজ করতো কাকা, সুপারভাইজার ছিল। আর সময় পেলে আমায় নানা স্বাদের গল্প শোনাত। বেশ মনে আছে, সেদিন ঠিক এমনই এক শীতের সকাল ছিল। প্রথমবার কাকা আমাকে বাতিঘরটার সম্পর্কে বলেছিল। তখন থেকে খালি বলেছিল রব তুলছিস। আর কি বলেছিল সেটা তো বল নাকি। অনেক বছর আগে এই বাতিঘরটাকে ঘিরে একটা খারাপ ঘটনা ঘটেছিল। ঘটনাটা এতটাই মর্মান্তিক ও ভয়ানক ছিল যে সে বিষয়ে কাকা আমাকে বিশদে কিছুই বলেননি। শুধু এইটুকু বলেছিল, ডিসেম্বরের এক সন্ধ্যায় বুবুন মারা গেল। আমি তখন ডকইয়ার্ডে ওভারটাইম করছি। জোর কদমে মেরামতির কাজ চলছে। খবরটা পেয়ে ছুটে গিয়েছিলাম বুবুনের ঘরে, ওর শেষ যাত্রায়। সেখানে উপস্থিত বেশিরভাগ লোক বলাবলি করছিল এটা নাকি একটা দুর্ভাগ্য। বুবুনের সামান্য ভুল পদক্ষেপ আজ তার জীবনটা ছিনিয়ে নিল। তবে আমি মনে করি, ঠিক আমি নয়, আমরা সবাই ভালো করেই জানতাম বুবুন মরার আগে কোথায় গিয়েছিল। চাদর সরিয়ে ওর মৃতদেহ দেখেই শিউরে উঠি। মুখের সামনে ধরা হাত, ঠেলে বেরিয়ে আসছে চোয়াল। তার চোখ দুটো এতটাই চেপে বন্ধ যে মণিগুলো ঠেলে বেরিয়ে আসবে বোধহয়। সব থেকে অদ্ভুত, ওর কোমর থেকে পা অব্দি শরীরের অবস্থা। জানি না কালের কোন অমোঘ নিয়মে সেটা ক্ষয়ে গিয়ে কঙ্কালে পরিণত হয়েছে। যেন কেউ কোনো অ্যাসিড দিয়ে গলিয়ে দিয়েছে চামড়া আর মাংস, শুধু পড়ে আছে হাড়গুলো। তারপর অনেক রাত আমি ঘুমোতে পারিনি। ভয়ানক সব দুঃস্বপ্ন দেখতাম। অন্ধকারে ভয়ালো দর্শন একটা জীব আমায় তাড়া করত। আমরা যারা বুবুনের শেষকৃত্যে গিয়েছিলাম, যারা ওই মৃতদেহ দেখেছিল, যখনই একে অপরের সঙ্গে দেখা হতো আমরা চোখ নামিয়ে পাশ কেটে বেরিয়ে যেতাম। একে অন্যের দিকে তাকালে বুবুনের বিকৃত মুখটা ভেসে উঠত। বুবুন সমাদ্দারের সঙ্গে আসলে ঠিক কি হয়েছিল সে সম্পর্কে আর কিছুই বলেনি কাকা। শঙ্খ থামল। সে আবার একটা সিগারেট ধরিয়ে শুকটান দিয়ে গাড়ির জানালা খুলল। জানালা দিয়ে ভেজা ভেজা ঠান্ডা কুয়াশা অবাধে গাড়ির মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল। ওরা এখন বাতিঘরটার অনেক কাছাকাছি চলে এসেছে। হ্যাঁ, বলিস কি? পায়ের নিচ থেকে কঙ্কাল? পর সন্ধ্যায় হলদি নদী ভেবে অ্যাসিড ট্যাঙ্কে ডুবতে গেছিল নাকি? তারপর তুই কখনো ওই তোর কাকার বন্ধুটার ব্যাপারে খোঁজ খবর লাগাসনি? ঘটনা তো শুনেই ঢপের চপ লাগছে। কিছু যাচাই টাচাই করিসনি নাকি? কৃষাণ জিজ্ঞাসা করল। শঙ্খ সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, আমি অনেকবার চেষ্টা করেছি। ইনফ্যাক্ট বুবুন সমাদ্দারের বাড়িতেও গেছি। তবে কাকা ঠিক বলেছিল, জিজ্ঞাসা করলে কেউই আমাকে এ সম্পর্কে কিছু বলবে না। বাতিঘরের প্রসঙ্গে আমি এরপরও কাকাকে অনেকবার জ্বালিয়েছি, কিন্তু কাকা মুখ খোলেননি। এমনকি প্রশ্ন শুরু করার আগেই বেশিরভাগ সময় আমায় থামিয়ে দিতেন। বলতেন, ভুলে ওই বাতিঘরে যাওয়ার চিন্তা করবি না। সেদিন কথা প্রসঙ্গে তোকে বুবুনের ব্যাপারটা বলা উচিত হয়নি আমার। কিন্তু বাতিঘরের ব্যারামটা আমায় পেল। ক্লাস 10-এ উঠেই সিগারেট ধরলাম।
বাতিঘরের পাশে নদীর চরের মতো নিরাপদ জায়গা আর হয় নাকি? বন্ধুরা দল বেঁধে যেতাম সিগারেট ফুঁকতে। একদিন রূপঙ্করের জেদে আমরা গিয়ে হাজির হলাম বাতিঘরের দৌড় করে। না, ভেতরে ঢোকার সাহস কারুর ছিল না। কিছু সময় ঠুনকো সাহসের সার্কাস দেখানোর পর সবাই ফিরে আসি। তারপর ইঞ্জিনিয়ারিং পড়তে বাঁকুড়ায় চলে আসি। বছর 7 আগে বাবারও বদলি হয়ে যায় কলকাতায়। হাতিনাথপুরের সঙ্গে আমাদের পরিবারের তেমন আর যোগাযোগ থাকে না। তবে শেষ পর্যন্ত বাতিঘর সম্বন্ধে কাকার কাছ থেকে কিছু তথ্য উদ্ধার করতে পেরেছি। গত বছর জুনে কয়েকদিনের ছুটিতে দেশের বাড়ি এসেছিলাম। এসেই দৌড়ে যাই কাকার কাছে। কাকা তখন আরাম কেদারায় গা এলিয়ে ভাত ঘুম দিচ্ছে। এই কয়েক বছরে বেশ বুড়িয়ে গেছে, মাথার চুল পেকেছে, মুখে বলি রেখা স্পষ্ট হয়ে উঠেছে। এদিক ওদিকের কথা বলে শেষমেশ আমি আবার বাতিঘরটার কথায় গিয়ে থামলাম। কথাটা শুনে কাকা প্রথমে স্রেফ প্রসঙ্গ এড়িয়ে যায়। তারপর অনেক অনুনয় বিনয়ের পরে কাকা বলতে শুরু করল। বিগত কয়েক বছরে হাতিনাথপুরের ইতিহাস ঘেটে বাতিঘরটা নিয়ে অনেক তথ্য জোগাড় করেছি। আঞ্চলিক ইতিহাস গবেষকদের মতে নদী এবং উপসাগরের মিলনস্থলে কাঁসাই নিম্ন সমভূমির দক্ষিণাংশে ত্রয়োদশ শতকে যে চরভূমি জেগে উঠেছিল, 1722 সালে নবাবী আমলে সেই নিমক মহলের নাম হয় দোরদুবনান পরগনা। 50 বছর ধরে স্থানীয় এবং বহিরাগত মানুষদের নিয়ে লবণ উৎপাদন এবং বাণিজ্যের মধ্যে দিয়ে হাতিনাথপুরের পথ চলা শুরু হয়। 1874 সালে ব্রিটিশ সরকারের পক্ষে জমি জরিপের দায়িত্ব পান J.H. মেন্ডিস। ক্রমে জমির মালিকানা হাত বদল হয়েছে বারবার। দোরদুবনানের 186টি গ্রামের মধ্যে 66টি গ্রাম নিয়ে গঠিত হয় আধুনিক হাতিনাথপুর। অন্যদিকে নন্দকুমার ছিলেন নবাবী আমলের বাংলার বিভিন্ন অঞ্চলের দেওয়ান। ব্রিটিশ আমলে তিনি প্রথম ভারতীয় যিনি ফাঁসির সাজা পান। 1765 সালে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বর্ধমান, নদিয়া এবং হুগলি জেলার দেওয়ানি লাভ করেন। কথিত আছে যে রাজা নন্দকুমার ইংরেজদের সন্তুষ্ট করতে হলদি নদীর তীরে এই বাতিঘরটি বানিয়ে দেয়। যদিও বেশিরভাগ সময় ইতিহাস বিকৃত করেই রচনা করা হয় এবং সেটা করা হয় তৎকালীন শাসকদের সন্তুষ্ট রাখতে। একটু খেয়াল করলে বোঝা যায় বাতিঘরটায় পর্তুগিজ কলোনিয়াল আর্কিটেকচারের প্রভাব রয়েছে। হোয়াইট ওয়াশ এক্সটেরিয়ার ওয়ালস এবং সিম্পল গ্রে স্টোন বড়কের জানলাই সেই ইঙ্গিত বহন করে। আমার বিশ্বাস পর্তুগিজরাই ওই বাতিঘর তৈরি করে। কথিত আছে পর্তুগিজরা জাহাজে করে রোমানি নর্তকীদের নিজেদের মনোরঞ্জনের জন্য সেক্স লেভ হিসাবে নিয়ে আসত। ওই রোমানিরা কালো জাদুতে পারদর্শী ছিল। স্থানীয় উপকথা অনুসারে এমনই কোন রোমানি হতভাগিনী অভিশাপ দিয়েছিল। ঠিক অভিশাপ নয়, বরং বলা ভালো রিচুয়াল করে ডেকে এনেছিল অদৃশ্য এমন কিছুকে, যা এই জগতেরই নয়, মহাশূন্যের অসীম আধারের কোনো এক দেবতা। এতখানি বলার পর কাকা চুপ করল। তারপর আরাম কেদারা থেকে উঠে আশেপাশে কেউ শুনছে কিনা ভালো করে জরিপ করে আমার কাছে এসে নিচু গলায় বলল, বুঝেছিলে বিট্টু, আমার আর বুবুনের মতো তোকে ওই বাতিঘরের রোগটা পেয়েছে। যাই কিছু হয়ে যাক, কোনোদিন ভিতরে যাস না বাবা। তখন তুই অনেক ছোট ছিলি, তাই কিছু খুলে বলিনি। আমি প্রায় স্বপ্ন দেখতাম, ওই একই স্বপ্ন। দেখতাম নদীর চরে ঢেউ আছড়ে পড়ছে, অথচ কোনো শব্দ নেই, যেন একটা নির্বাক সাদা কালো চলচ্চিত্র।
যেখানে জল কাদা মারিয়ে আমি পাগলের মতো ছুটে বেড়াচ্ছি, যেন কারুর থেকে পালিয়ে বাঁচতে চাই, কিন্তু কার থেকে সেটা আমি জানি না। অথচ নদীর চর শূন্য, এমনকি বাতিঘরটাও নেই। দৌড়াতে দৌড়াতে শেষে হাঁপিয়ে গিয়ে হাঁটুর উপর হাত রেখে বুক ভরে একটা শ্বাস নিলাম। আমার দৃষ্টি ওই নদীর জলের প্রতিচ্ছবির দিকে। তার মাথা নেই, অথচ সেটাও আমার দিকে ঝুঁকে যেন দেখছে। ওটা কে জানিস? ওই বাতিঘরেরই বাসিন্দা। ওই বাতিঘরে ঢুকে আর ফেরত আসতে পারিনি। ওটা আসলে আমি। একদিন আমি ওই বাতিঘরে ঢুকে হারিয়ে যাব। আমার কাছে কোনো উত্তর ছিল না। কাকার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি। আমার ধারণা এই বাতিঘরে খুব মূল্যবান কিছু ধনসম্পত্তি লুকিয়ে আছে। পুরনো আমলের পর্তুগিজ সিল বা মুদ্রাও থাকতে পারে, এবং সেটার গোপনীয়তা বজায় রাখার জন্য এই বাতিঘর ঘিরে অলৌকিক গুজব রটানো হয়। প্রায় ৩০০ বছর ধরে লোকমুখে সেই গল্প ফুলে ফেঁপে আরবান লেজেন্ডে পরিণত হয়। শঙ্খ থামল। গাড়ির ভিতর থেকে ওরা দুজনেই কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো সামনের দিকে তাকিয়ে রইল। তাদের সামনে কিছুটা দূরে সামান্য মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে বাতিঘরটা। চিন্তা করো না বন্ধু, এই বাতিঘরে ভূত আছে না হিরে জহরত তা আমরা ঠিক খুঁজে বার করব। কৃষাণ গাড়ির ইঞ্জিন বন্ধ করতে করতে কৌতুকের স্বরে কথা বলল। ও বেশ রোমাঞ্চ অনুভব করছে। গাড়ি লক করে কৃষাণ একটা সরু পাথুরে রাস্তা ধরল, যেটা ঢাল বেয়ে নেমে গেছে বাতিঘরের দিকে। হ্যাঁ, এই দেখে নামবি, আড়া ঢাল আছে কিন্তু। জানি ভাইয়া, আমায় শেখাতে হবে না। শঙ্খ ওকে অনুসরণ করল। নদীর তীরে এলোমেলো পাথরের সারিতে জোয়ারের জল গা জোয়ারি করছে। একপাল মাতাল হাওয়ার বসে কুয়াশা অনেকটা পাতলা। খুব পরিষ্কার না হলেও চারিপাশ দেখা যাচ্ছে। বাতিঘরটি লম্বায় প্রায় ২০০ ফুট, তবে সোজা নয়। ল্যান্টার্ন রুমটা মাথায় নিয়ে ব্যাঙের ছাতার মতো সামান্য বেঁকে রয়েছে। উপর থেকে নিচ পর্যন্ত খান পাঁচেক বড় বড় ব্যারাক স্টাইলের জানলা রয়েছে। বাতিঘরের বাইরের দেওয়াল কোনো এককালে সাদা স্লেট দিয়ে তৈরি ছিল, এখন কয়েক স্তর ময়লা আস্তরণ পড়েছে। যত্রতত্র বড় বড় ফাটল। যে অংশে শ্যাওলা জমেনি সেখানে বৃষ্টির জল আর নোনা বাতাসের অত্যাচারে লালচে রং ধরেছে। তবে বিস্ময়কর ব্যাপার হলো, না আছে কোনো আগাছার জঙ্গল আর না আছে কোনো গাছগাছালি লতা পাতার চিহ্ন। প্রকৃতি চাইলেই এই নির্জন বাতিঘর জুড়ে তার অবাধ বিস্তার ঘটাতে পারত, কিন্তু কোনো এক বিশেষ কারণে জায়গাটা এড়িয়ে গেছে, ঠিক যেমনটা স্থানীয় বাসিন্দারা করে থাকে। কৃষাণ এবার শঙ্খের দিকে চেয়ে বলে উঠল, ও মায়েরই বলছি ভাই, এই বাতিঘরটাকে দেখে না পুরো হন্টেড ফিল আসছে, পুরো পুরো বিশ্বাস কর। ভেতরের অন্ধকারটা দেখছিস? কেমন যেন একটা, দিনের আলো ভেদ করতে পারছে না। শঙ্খর চোখ বাতিঘরে ঢোকার পথেই আটকে গেছে। দাঁড়া ভাই দাঁড়া, গাড়ি থেকে টর্চ লাইটটা আনতে দে। আলো ছাড়া বাতিঘরের ভিতরে যাওয়ার চিন্তা ভুলেও করিস না। সঙ্গে কিছু কার্বলিক অ্যাসিড থাকলেও ভালো হতো। যা মনে হচ্ছে সাপের উপদ্রব তো ভালোই হবে। যা, তবে তাড়াতাড়ি। দুপুর গড়ানোর আগে কিন্তু এখান থেকে বেরোতে হবে। কৃষাণ যাওয়ার পর এক অস্বস্তিকর সংজ্ঞাহীন ভয় নিঃসঙ্গ শঙ্খকে পেয়ে বসল। এর আগে ও যে এখানে এসেছিল সেটাও কৃষাণকে বলেছে, তবে এটা সে বলেনি। ৭ বছর আগে শেষবার যখন ও এখানে এসেছিল তখন ওর সঙ্গে শ্রুতি ছিল। ওরা দুজনেই ওই বাতি ঘরে ঢুকবে বলে ভেবেছিল, কিন্তু শঙ্খ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নদীর তীরের দিকে তাকিয়ে রইল। শ্রুতির কঙ্কালটা এই নদীর তীরেই ভেসে গিয়েছিল কোথাও, এখনো খুঁজলে হয়তো পাওয়া যাবে। বাতিঘরটির ভাঙা লোহার দরজার ওপারে সামান্য আলো আধারির খেলা,
তারপর ঘন কালো অন্ধকার হাতছানি দিয়ে ডাকছে শঙ্খকে। ফাঁপা নয়, নিরেট নিশ্ছিদ্র সেই অন্ধকার। কতকগুলি তমসাচ্ছন্ন প্রাণী যেন প্রতিক্রিয়ায় মেতেছে। শঙ্খ ভালো করেই জানে এই অন্ধকারে কখনো ভালো কিছু হয় না, কেবল খারাপ আর ভয়ঙ্কর জিনিসই ঘটে। শঙ্খ লক্ষ্য করে কৃষাণ দূর থেকে গান গাইতে গাইতে দু হাতে দুটো প্রমাণ সাইজের টর্চ নিয়ে ঢাল বেয়ে নেমে আসছে। মানে যখন তখন কুমারস্বামী হয়ে ওঠে। কাছে এসে সে শঙ্খের দিকে আঙুল তুলে আবার গিয়ে ওঠে। হাতে টর্চ ছিনিয়ে নিয়ে শঙ্খ ওকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে, থাক, অনেক হয়েছে কার্তিক দাস বাউল আমার। কৃষাণ তো আক্কা না করে শঙ্খকে পাশ কাটিয়ে নদীর দিকে এগিয়ে যায়। তার গান এখনো থামেনি। বাতিঘরের দিকে হাঁটতে হাঁটতে শঙ্খ আবার টোকা দেয়। তুই কি আসছিস? হ্যাঁ, দাঁড়া ভাই, আগে একটু মূত্র বিসর্জন করে নি। কৃষাণ জিন্সে চেন লাগিয়ে যখন পিছু নিল, শঙ্খ তখন বাতিঘরে ঢোকার দরজার একদম সামনে। লোহার দরজাটা প্রকাণ্ড, কয়েক শতাব্দীর মরিচা পড়ে শুকনো রক্তের রং ধারণ করেছে। ভাঙা অংশ দিয়ে অনায়াসে যাতায়াত করা যায়। শঙ্খ সেটা দিয়ে ভেতরে ঢুকতেই একটা অপার্থিব ঝাঁঝালো দুর্গন্ধ ওর নাকে এসে ঠেকল। কৃষাণ টর্চ হাতে শঙ্খের পেছন পেছন ভেতরে ঢুকে থমকে দাঁড়ালো। দরজা দিয়ে দিনের দুর্বল আলো ঢুকছে বটে, কিন্তু কিছু দূর প্রভাব বিস্তার করে সে মিলিয়ে গেছে। তারপর শুরু হয় অন্ধকারের রাজত্ব। ভালো করে খুঁটিয়ে না দেখলে ভেতরে ঠিক কি আছে সেটা বোঝার উপায় নেই। দুটো টর্চের আলো গিয়ে মেঝের ওপর সমান্তরালে পড়েছে। একটা ছোট্ট প্যাসেজের পর সিঁড়িটা শুরু হয়ে লাইট হাউসের গা ধরে সাপের মতন বেয়ে বেয়ে উপরে উঠেছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এখানে প্রাচীনত্বের ছাপ সেভাবে নেই। ময়লা সাদা পাথরের দেওয়াল, সিঁড়ির ধাপ টর্চের আলোয় আংশিক আলোকিত হয়ে উঠেছে। বাতিঘরের বাইরে ও ভেতরের পরিবেশটা যেন সম্পূর্ণ আলাদা সময় ধারায় বইছে। কৃষাণ ব্যাপারটায় সবচেয়ে বেশি অভিভূত হয়েছিল। তার এখন আর কোনো গান মনে নেই। ওর মুখ ফুটে বিস্ময়ে কথা বলে। স্ট্রেঞ্জ ব্যাপার তো। যদি তোর কাকার কথা সত্যি হয় তাহলে এই লাইট হাউস তো কমপক্ষে 250 বছরের পুরনো। এত সময় নোনা আবহাওয়া স্ট্রাকচারটার 12টা বাজিয়ে দিত। কিন্তু লাইট হাউসের ভিতরে তো দেখছি উলট পুরানো, যেন বছর 30 আগেই বানানো। তোর কথাগুলো আমি আজগুবি গল্প ভেবে সিরিয়াসলি নিইনি, নইলে প্রস্তুতি নিয়েই আসতাম। যাকে ডিএসএলআর নেই তো কি হয়েছে, ফোনের ক্যামেরা জিন্দাবাদ। কয়েকটা ছবি আপাতত তুলে রাখি, সংবাদপত্রের জন্য খুব একটা ভালো স্টোরি হয়ে যাবে বল। সেই মতো ফোন বার করে ফ্ল্যাশলাইট সহযোগে কয়েকটা ছবি তুলল কৃষাণ। তারপর শুরু হলো দুজনের সিঁড়ি বেয়ে ওপরে চড়া। পুরোনো আমলের সিলটিল খুব একটা পাবো বলে তো মনে হয় না, থেকে থাকলেও এতদিন এই 14 ভূতে লুটে পুটে খেয়েছে। যাই হোক, এবার ঝেড়ে কাজ তো। এখানে আসার মোটিভটা এবার বল। আমার তো ভাই এটাকে সত্যি একটা বাতি বাতি লাইট হাউস লাগছে। তুই কিছু তো একটা এখানে খুঁজতে এসছিস। শ্রুতি আমার প্রথম প্রেম। আরে বাস, একদিকে দীপশিকা, একদিকে শ্রুতি, আর আজন্ম ব্যাচেলার আমি বাথরুমে করি মাতামাতি। আমি কিন্তু মজার মুডে নেই কৃষাণ। তুই কি ডেজা ভূতে বিশ্বাস করিস? না বস, কিন্তু তখন থেকে তুই হেয়ালি মারছিস, এবার বিরক্তিকর লাগছে। বল তো এবার। শ্রুতি আর আমি প্রায়শই এদিকে আসতাম লুকিয়ে প্রেম করতে। এই নির্জন এলাকাটা আমাদের স্বর্গরাজ্য ছিল। তখন জোয়ান বয়স, গায়ের রক্ত বড়, বাধা নিষেধ মানতাম কই। কিন্তু একদিন সেই ভুলটা হয়েই গেল, যে ভুলটা ববুন সমাদদার করেছিল। আমরা এই অভিশপ্ত বাতিঘরে ঢুকে একান্তে গোপনে নিজেদের আরো ভালো করে চিনতে চেয়েছিলাম। যদিও গিয়েছিল একজন, শ্রুতি। সিঁড়ি বেয়ে হাঁটতে হাঁটতে একটা ব্যাপার ওদের চোখে লাগলো। হিসেব মতো বাইরের জানালাগুলো দিয়ে আলো এসে সিঁড়ির ধাপে পড়ার কথা,
কিন্তু এতগুলো ধাপ চড়াইয়ের পর সেই নিরেট অন্ধকার বজায় আছে এখনো। কি ব্যাপার বলতো? হেঁটেই যাচ্ছি, এতক্ষণে তো ল্যান্টার্ন রুমে পৌঁছে যাওয়ার কথা। সেটাই তো আমিও বুঝতে পারছি না। গন্ধটা পাচ্ছিস? কেমন একটা ভেজা পাতা পোড়ানোর গন্ধ। দরজা দিয়ে ভেতরে ঢোকার সময় এই একই গন্ধ নাকে এসেছিল। আমার তো মনে হচ্ছে গাঁজার গন্ধ। ল্যান্টার্ন রুমে বসে নির্ঘাত কেউ গাঁজা টানছে। বলেই কৃষাণ হেসে উঠল। পরিবর্তে শঙ্খ নিরুদ্ধ, ঘন ঘন শ্বাস ফেলছে। ওর চাল চলনে বিরক্তিকর একটা ভাব ফুটে উঠেছে। কৃষাণের কাছে বন্ধুর এরকম অস্বাভাবিক আচরণ ভালো লাগলো না। হাতিনাথপুর আসার পর থেকেই শঙ্খ কেমন একটা বদলে গেছে। এতদিন যেন সখ্যতার মুখোশ পরে কৃষাণের ফাজলামিগুলো শুধুই মুখ বুজে সহ্য করেছিল। সে পরিবেশ হালকা করতে শঙ্খের উদ্দেশ্যে বলে উঠল, তারপর বল, শ্রুতির কি হলো? সবে মাত্র আমরা লাইট হাউসে ঢুকতে যাব, আর ঠিক তখনই ঘটল ব্যাপারটা। বাতি ঘরের অন্ধকার সিঁড়ি বেয়ে নেমে ভাঙা দরজার ফাঁক দিয়ে একটা আর্তনাদ এসে আমাদের বুকের শেষ সাহসটুকু শুষে মিলিয়ে গিয়ে আবার ফিরে এলো। একবার নয়, পরপর 3 বার। বিশ্বাস কর, এক বর্ণ মিথ্যে বলছি না। আমার নাম ধরে কেউ কাতর স্বরে আমায় ডাকছে, বলছে। আমি দরজার সামনেই দাঁড়িয়ে পাথর হয়ে গেলাম। ডাকটা শুনে শ্রুতি ইতস্তত বোধ করল। ভেতরে যাস না শ্রুতি। যদি সত্যি কারো সাহায্যের প্রয়োজন হয়ে পড়ে? আরে বলছি তো যাস না। ঝোঁকের বসে এখন এইখানে আসাটা একদমই উচিত হয়নি। আমি ভিতরে যাব। সত্যি বিপদে পড়েছে লোকটা, আর তোর নাম ধরে ডাকছে, হয়তো তোকে চেনে। ও সব মনের ভুল। ভুলে গেলি ভুবন সমাদারের কি হাল হয়েছিল। তুই কি নিজের চোখে দেখেছিলি? দেখিসনি তো? তোর মতো আমিও লোক মুখেই শুনেছি। যদি পুরোটাই একটা গুজব হয়, আর যদি সত্যিই কারো সাহায্যের প্রয়োজন হয়ে পড়ে, তখন পালিয়ে গিয়ে নিজেকে ক্ষমা করতে পারবি তো? ভয়, অসহায়তায় আমি ভীষণ রাগে ফেটে পড়ি। একবার বললাম তো ভিতরে যাবি না, তার মানে যাবি না। চল এবার এখান থেকে বলেই ওর হাত ধরে টানতে লাগলাম। এতবার বারণ করা সত্ত্বেও শ্রুতি শুনল না। একটা কাপুরুষ, শঙ্খ, কাপুরুষ তুই। বলে আমার হাতটা ছাড়িয়ে শ্রুতি গিয়ে ভিতরে। তারপর কেটে গেছে কয়েকটা মিনিট। আবছায়ার আড়ালে 2 চোখ ভরে শ্রুতিকে খুঁজতে লাগলাম। ভিতরে যাওয়ার সাহস আমার ছিল না। বারবার কাকার নিষেধ বাণী মনে পড়ছিল আমার। সেদিনের কথা মনে পড়লে রাগে ঘেন্নায় নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করে। আমি একটা কাপুরুষ, একটা জল্লাদ। সব জেনে বুঝে শ্রুতিকে কেন যেতে দিলাম? দেখি চারপাশে সবকিছু কেমন যেন থেমে গেল। নদীর ঢেউয়ের গর্জন নেই, সেই আর্তনাদও থেমে গিয়েছিল। শ্রুতি আর ফিরবে না, থানা পুলিশ হবে। ওর বাবা মাকে কি জবাব দেব? কি করতে গিয়েছিলাম আমরা ওখানে? ওকে খুঁজতে কি আমার ভিতরে যাওয়া উচিত? সবকিছু কেমন তালগোল পাকিয়ে উঠল। কি করব ভেবে উঠতে পারছি না। শুধু পাথর হয়ে চেয়ে আছি ভাঙা দরজাটার দিকে। দরজার ওপারে গলির শেষ প্রান্তে, যেখান থেকে সিঁড়ির ধাপ শুরু হয়েছে, ওখানকার আবছা অন্ধকারটা যেন নড়ে চড়ে বসল। সত্যি কি তাই? নাকি আশপাশের বিচ্ছিন্ন ছায়াগুলো একত্রিত হয়ে একটা অবয়বের রূপ ধারণ করছে, যেন একটা মানুষের সিলট যার মাথাটা নেই। হঠাৎ আমাকে অবাক করে ওই ছায়ামূর্তির বুক চিরে শ্রুতি বেরিয়ে এলো। বাহ, এটা তো হ্যাপি এন্ডিংওয়ালা রূপকথার গল্পের মতন। ভয় পাওয়ার কি ছিল? শ্রুতি ফিরে এসেছিল বটে, কিন্তু ওকে দেখে আমি চিনতে পারিনি। কি
কি করে চিনতে পারবো বল? একটা 19 বছরের মেয়ে হঠাৎ করে 70 বছরের বৃদ্ধা হয়ে গেলে কি করে চিনতে পারবো? সেদিন এই লাইট হাউসের দরজা দিয়ে বেরিয়ে আসার পর ওর জীর্ণ শুকনো হাতগুলো আমায় ছুঁতে চেষ্টা করেছিল, কিন্তু পারিনি। বিশ্বাস কর, আমাকে স্পর্শ করার আগেই ওর দেহের মাংস চামড়া হাওয়ায় মিলিয়ে গিয়ে আমায় এসে জড়িয়ে ধরলো একটা নরকঙ্কাল। কৃষাণ শঙ্খের দিকে তাকায়। টর্চ ফেলে ছেলেটা ওর ঠিক সামনে কথা বলতে বলতে এগোচ্ছে। শঙ্খের মাথা কি খারাপ হয়ে গেছে? কি সব পাগলের মতো প্রলাপ বকছে ও? শুনলে আরো অবাক হবি। সেদিন যে কণ্ঠস্বর আমাকে ডেকেছিল তার সঙ্গে তোর গলার অদ্ভুত মিল আছে। বরং বলা ভালো, ওটা তুই ছিলি। প্রথম দিন দমদম মেট্রোর টিকিট কাউন্টারে তোর গলার স্বর শুনে থমকে দাঁড়িয়েছিলাম। বাতিঘর ঘিরে আমার সমস্ত ধোঁয়াশা কেটে সবকিছু জলের মতো সহজ হয়ে গিয়েছিল। এগিয়ে গিয়ে আলাপটা আমিই করি। কিরে, মনে পড়ছে? নইলে তোর মতো লুজারের সঙ্গে শঙ্খ লাইরি বন্ধুত্ব করবে? শালা 2 পয়সার সাংবাদিক। কৃষাণের এবার সত্যিই ভয় করে। এই ভুতুরে লাইট হাউসকে নয়, তার অতি পরিচিত বন্ধু, তার অতি প্রিয় শঙ্খকে ভয় লাগে তার। কি যাতা বলছিস? পাগলে টাগলে গেছিস নাকি? সত্যি করে বল এবার, আমাকে কেন টেনে আনলি এখানে? শঙ্খ, শঙ্খ, তাজ্জব ব্যাপার তো। গেল কোথায় ছেলেটা? কয়েক সেকেন্ড আগেও তো সামনে ছিল। ওর সাথে তো বোধহয় বাঁকা সিঁড়িটা ধরে উঠছিল। টর্চের আলোও দেখতে পাচ্ছি না, পায়ের শব্দটাও তো নেই। পোড়া কাঠের গন্ধটাও এখানে বেশ প্রকট। কেউ কি সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে নাকি? খুব মৃদু একটা শব্দ আসছে, শঙ্খ নাকি? কিন্তু শঙ্খ যদি নেমে গিয়ে থাকে তাহলে আমার চোখ এড়াতো নাকি? কৃষাণ আবার ডাক দেয়। শঙ্খ, শঙ্খ। কৃষাণের এলোমেলো টর্চের আলো গিয়ে কখনো সিঁড়ির ধাপে, কখনো বাতিঘরের দেওয়ালে গিয়ে পড়ছে, কিন্তু শঙ্খের কোনো হদিশ নেই। শঙ্খ দেখ ভাই, এরকম ফালতু মজা বন্ধ কর। কই তুই শঙ্খ? এই শঙ্খ! কি ভয়ানক ঠান্ডা! ওহ, যেন মরু অঞ্চলে এসে পৌঁছেছি। এই ভাঙা ফাটলটা তো একটু আগেই দেখলাম মনে হচ্ছে। চোখের ভুল নাকি? কৃষাণ আরো কয়েক ধাপ এগিয়ে গেল। হঠাৎ টর্চের আলো একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়ায়। এক রাশ অন্ধকার সেটা সহ্য করতে না পেরে চকিতে সরে দাঁড়ালো। ঠিক যেন কিছুটা আলকাতরা জীবন্ত হয়ে বুকে হেঁটে কৃষাণের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। অন্ধকারে কিছু ছিল নাকি? বড় বড় সাপটাপ? কৃষাণের বুকটা গলার কাছে লাফিয়ে ওঠে। আর এক মুহূর্ত ও যদি এখানে থাকে তাহলে দম বন্ধ হয়ে মারা পড়বে। কৃষাণ মরিয়া হয়ে সিঁড়ির দেওয়াল ধরে নামতে থাকে আর পাগলের মতো চিৎকার করতে থাকে। শঙ্খ, 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 শঙ্খ কোথায়? কই তুই শঙ্খ? দেওয়ালটা তো চেটচেটে কেন? হাতে বেগ কিছু একটা উঠে এসছে কি? ঠান্ডা কিছু বড় সাপটা নয় তো? টর্চের আলো ফেলতেই কৃষাণের ভয়টা আতঙ্কের রূপ নেয়। গোটা সিঁড়ির দেওয়াল, সর্বত্র লাখো লাখো পোকার বাসা, গা ঘিনঘিনে নানা ধরনের পোকা। টর্চের আলোর তীব্রতা ওদের ঘুম ভাঙিয়েছে। তারই শোধ নিতে যেন নদীর স্রোতের মতন অন্তহীন পোকার প্রবাহ কৃষাণকে লক্ষ্য করে ধেয়ে আসছে। অজস্র, হাজার হাজার, লক্ষ লক্ষ সেই পোকার দল। সিঁড়ি বেয়ে কেউ কি নামছে? শঙ্খর পায়ের শব্দ খুব কাছে চলে এসেছে। হয়তো সিঁড়ির বাঁকটার কাছে। একটু পরেই সে শঙ্খকে দেখতে পাবে। কিন্তু পায়ের শব্দ লক্ষ্য করে টর্চের আলো ফেলতেই ভয়ে শিউরে ওঠে কৃষাণ। কি পৈশাচিক দৃশ্য! টর্চটা হাত থেকে খসে সিঁড়ির ধাপে মুখ থুবড়ে পড়ল। উল্টো পথে সিঁড়ি বেয়ে হুড়মুড় করে নামতে থাকলো কৃষাণ।
পোকার দল তার গা বেয়ে উঠছে, তাকে তলিয়ে নিয়ে যাচ্ছে ক্রমশ। শরীরের প্রতিটা কোণায় অসম্ভব যন্ত্রণাদায়ক এক একটি মুহূর্ত। যাই কিছু হয়ে যাক না কেন, যাই কিছু হয়ে যাক না কেন, পেছনে ঘুরে তাকানো যাবে না। ওই দৃশ্য দ্বিতীয়বারের জন্য দেখার সাহস তার নেই। এখনো ওটা অন্ধকারে কৃষাণকে লক্ষ্য করে এগোচ্ছে। ওই তো ওটার পায়ের শব্দ। ওর কাছে, ওর খুব কাছে এসে পড়েছে। একটা মুন্ডহীন উলঙ্গ বরফ সাদা শরীর, যার গোটা দেহে মাছের মতো আঁশ। এর মধ্যে কেঁচোর মতন অজস্র জন্তু কিলবিল করছে। গোটা বুক জুড়ে একটা দৈত্যাকার চোখ, আর চোখের মনি পরন্ত সূর্যের মতো লাল। অন্ধকার বাতি ঘরের সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে টর্চ হাতে নামছে শঙ্খ। সে কৃষাণের আর্তনাদ শুনতে পাচ্ছে, যেমনটা পেয়েছিল আজ থেকে 7 বছর আগে। শঙ্খ চাইলেও কৃষাণকে খুঁজে পাবে না। ল্যান্টার্ন রুমের কাছে গিয়ে সে পেছনে ঘুরে তাকায়। কৃষাণকে সে দেখতে পায় না। অন্ধকার ওকে গিলে খেয়েছে। শুধু ওর চিৎকারটা অন্ধকারের ওপার থেকে ভেসে আসছে এখনো। শঙ্খ জানে এরপর কি ঘটতে চলেছে। একটু পরেই কৃষাণের কাতর আবেদনে সাড়া দিয়ে শ্রুতি বাতি ঘরে ঢুকবে। তার আগেই শ্রুতিকে রুখতে হবে। বাতিঘরের ওই অন্ধকার ফাঁপা নয়, একেবারে জীবন্ত, যার কাছে সময় শিশুর খেলনার মতন। ওটা আসলে যে কি তা শঙ্খ জানে না, জানতেও চায় না। শুধু অতীতের ভুলটা শুধরে নিতে চায় সে। শঙ্খ যতটা সম্ভব পায়ের গতি বাড়ায়। ওই তো দিনের আলো লোহার ভাঙা দরজা দিয়ে ভেতরে ঢুকছে। ঘামে ভেজা কপালে এসে ঠেকছে হলদি নদীর শীতল হাওয়ার স্পর্শ। আর মাত্র কয়েক মুহূর্তের ব্যবধান। একটু পরেই শ্রুতির গলা শুনতে পাবে। কিন্তু কি দেখছে সে? যে মানুষটা ভাঙা দরজা দিয়ে ভেতরে ঢুকলো সে শ্রুতি নয়, কাকার ছোটবেলার বন্ধু বুবুন সমাদ্দার।